আসলে বাংলা সাহিত্যে রাধাকৃষ্ণ লীলা কাহিনী এটার মূল বহুদূর পর্যন্ত কিন্তু প্রথিত। আচ্ছা, এ হ্যাঁ অপর্ণা, তোমার ভিডিওটা অফ করে দাও, ঠিক আছে? হ্যাঁ, তো এটা এই রাধাকৃষ্ণ লীলা অবলম্বন করে যে সাহিত্য রচিত হয়েছে তার মধ্যে চরিত্রগত বিবর্তন এটা কিন্তু কাল পরম্পরায় ঘটেছে। রাধাকৃষ্ণ কাহিনী কিভাবে এলো এবং তার বিবর্তনটা শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে তোমাদের যখন আলোচনা করা হয় শ্রীকৃষ্ণ কীর্তন, তখন সেখানে কিছু কথা বলা হয়েছিল যে পৌরাণিক এবং লৌকিক এই দু রকমের উপাদান এগুলো কৃষ্ণ কথার পরিপুষ্টিতে ব্যবহৃত হয়েছে। দুটো উৎস থেকেই কাহিনীর অংশ গৃহীত হয়েছে এবং পরবর্তীকালে রাধাকৃষ্ণ কাহিনীটা একটা নিজস্ব বৈশিষ্ট্য লাভ করেছে বাংলাদেশে, এবং সেই কাহিনীকে অবলম্বন করে, সেই লীলাকে অবলম্বন করে একটা সমৃদ্ধ সাহিত্য ধারা বাংলা সাহিত্যে জন্ম লাভ করে, যাকে বৈষ্ণব পদাবলী সাহিত্য বলা হয়। পদাবলী সাহিত্যের মধ্যে অবশ্য পরবর্তীকালে আরো শাক্ত পদাবলীর কথা আমরা বলবো। এটা পদাবলী সাহিত্য, এটাকে অনেকেই আবার মানে গীতি কবিতার ধারাও বলে থাকেন, ঠিক আছে? তো তার মধ্যে প্রধান ধারা যেটা, সেটা বৈষ্ণব পদাবলী। এই যে পদাবলী বলতে আমরা এখন বা পদ বলতে যেটা বুঝি, সেটা তার প্রথম ব্যবহার হয় জয়দেবের গীত গোবিন্দম কাব্যে। জয়দেবের গীত গোবিন্দমে একটা চরণ আছে যেখানে বলা হয়েছে মধুর কোমল কান্ত পদাবলীং শ্রীণুতদা জয়দেব সরস্বতী। এখানে পদাবলী শব্দটার আমরা প্রথম ব্যবহার পাই যারা মানে বাঙালিদের লেখার মধ্যে। এরপরে পদাবলী শব্দটা অবশ্য প্রাচীনকালের বিভিন্ন সাহিত্যের মধ্যেই এটার উল্লেখ পাওয়া যায় পদ কথাটার, কিন্তু বৈষ্ণব পদাবলীতে যে পদাবলী যে অর্থে ব্যবহার করা হয়ে থাকে সেটা জয়দেবে আমরা প্রথম পাই। রামায়ণ, মহাভারত, হরিবংশ এই সমস্ত গ্রন্থেও দেবাশিস, ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত গ্রন্থেও কিন্তু পদ কথাটার ব্যবহার আছে এবং সেখানে অর্থ গান বা গীতি, গান বা গীতি অর্থে পদ শব্দের ব্যবহার সেখানে হয়েছে। প্রাচীন সাহিত্যে আরো অনেক ক্ষেত্রেই পদ শব্দের উল্লেখ আমরা পাই এবং বেশিরভাগ ক্ষেত্রেই তার অর্থ হচ্ছে কিন্তু গান, গীতি ইত্যাদি। সঙ্গীত অর্থে বৈষ্ণব পদাবলী সাহিত্য কিন্তু গেয় সাহিত্য, ধর্ম সম্পৃক্ত সাহিত্য এবং গেয় সাহিত্য। গৌড়ীয় বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব ধর্মের যে তত্ত্ব দর্শন, সেই তত্ত্ব দর্শনের উপরে ভিত্তি করেই বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিকাশ। এটা চৈতন্যদেবের পরবর্তী কালে বৈষ্ণব পদাবলীর দার্শনিক ভিত্তিটা, তত্ত্ব দর্শনের যে ভিত্তি, সেটা রচিত হয়েছিল এবং তাই চৈতন্য পূর্ব বৈষ্ণব পদাবলীর তুলনায়
চৈতন্য পরবর্তী বৈষ্ণব পদাবলী একটা স্বতন্ত্র ভাবে এটা কিন্তু সৃষ্টি হয়েছে। এর মধ্যে তখন যেটা রাধাকৃষ্ণের যেটা মানবিক প্রেম, সেটাই পরবর্তীকালে ভগবত প্রেমের রূপ গ্রহণ করে, ভগবত প্রেমে সেটা উন্নীত হয়। প্রথমত এই যে লৌকিক রাধাকৃষ্ণ কাহিনী থেকেই কিন্তু বাংলাদেশে এই রাধাকৃষ্ণ লীলা কাহিনীর সূত্রপাত হয়েছিল। পরে বিভিন্ন পৌরাণিক কাহিনী তার সাথে অতি অবশ্যই যুক্ত হয়েছে এবং সেটা ভালো পরিমাণেই হয়েছে। লৌকিক রাধাকৃষ্ণ কাহিনী তখন কি বলবো, এটা বরং সেটা কিছুটা গৌণই হয়েছে। আচ্ছা, এই যে বৈষ্ণব অনুযায়ী এই রাধা এবং কৃষ্ণের স্বরূপ, এই স্বরূপটা আমাদের একটু জেনে নেওয়া ভালো। শ্রীকৃষ্ণ বা কৃষ্ণ তিনি পরমাত্মা, আর রাধা জীবাত্মার প্রতীক। কৃষ্ণের মানে কৃষ্ণ পূর্ণ শক্তি, সৎ, চিৎ এবং আনন্দ, এই তিন শক্তির সমন্বয়। আর রাধা ওই তিন শক্তির মধ্যে আনন্দাংশ বা হ্লাদিনী শক্তি। তাহলে লীলারস আস্বাদনের জন্যে এই সচ্চিদানন্দ কৃষ্ণের দুই মানে এই দুই ভাগ হয়ে যায়। এই যে ভিন্ন দেহ ধারণ, তার কারণ হচ্ছে কি না, লীলারস আস্বাদন, রাধা প্রেমের মাধুর্য উপলব্ধি করার জন্যই এই দেহভেদ। এটি বৈষ্ণব ধর্মে এটা স্বীকার করা হয়, এটাই মানা হয়। তোমরা আমাকে আগের দিনে একজন কেউ বলেছিলে যে সাধ্য সাধন তত্ত্ব, এবং তারপরে আরেকজন বলেছিলে যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই এই দুটো কথা, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব এবং সাধ্য সাধন তত্ত্ব, এগুলো এগুলো তোমাদের আমি খুব সংক্ষেপে বলবো আজ। এই প্রসঙ্গে আলোচনা শুরুর আগেই, মূল আলোচনা শুরুটার আগেই কিন্তু এই কথাগুলো একটু বলে দেবো। আমি বলেছিলাম যে হ্যাঁ, সেদিন তোমাদের এটা আমি বলবো যেদিন পড়াবো। দেখো, এই যে আমি যেটা বলছিলাম যে মানে শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ শক্তি, সচ্চিদানন্দ, তিনি পূর্ণ, আর রাধা তার হ্লাদিনী শক্তি বা অংশ। দেখো, এই শ্রীকৃষ্ণ তিনি পরমাত্মা, আর রাধা জীবাত্মা। এই জীবাত্মা বলতে এককভাবে রাধা কিন্তু নয়, মানে সব জীবই কিন্তু ওই পরমাত্মার অংশস্বরূপ। সমস্ত জীব, সব মানুষই তাই। তাহলে যেহেতু জীবাত্মা মাত্রই পরমাত্মারই অংশ, পরমাত্মা থেকেই জাত, সেই অর্থে পরমাত্মা এবং জীবাত্মা অভেদ। আর আবার জীবাত্মাই কিন্তু, জীবাত্মা মাত্রই ওই ভিন্ন দেহে সে কিন্তু পূর্ণের স্বরূপ উপলব্ধি করতে পারবে না, পুরোপুরি পারে না। এটা তার জন্য সাধনার দরকার হয়। এই সাধনাটাই হচ্ছে গিয়ে জীবাত্মার সাধনা। তাহলে অভিন্ন হয়েও, অভেদ হয়েও এই যে জীবাত্মা,
সব সময়ে পরমাত্মাকে উপলব্ধি করতে পারে না, সেই কারণে তা কিন্তু ভেদও। তাহলে একই সঙ্গে ভেদ এবং অভেদ, এই ভেদ আর অভেদের সম্পর্ক এটা অচিন্তনীয়। সেজন্যে এই তত্ত্বটাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। যেমন একটা ফুল আর তার গন্ধ, গন্ধটা ফুলের থেকে সম্পূর্ণ আলাদা কিছু কিন্তু নয়। অর্থাৎ গন্ধটার ফুলের সঙ্গে সম্পর্ক আছে তার মূল বা উৎস রূপে, কিন্তু গন্ধটা ফুল তো নয়। গন্ধটা কি তাহলে মানে গন্ধটাই কি ফুল? ফুলের গন্ধটা কিন্তু ঠিক অর্থে ফুলও নয়, আবার ফুলের চেয়ে আলাদা কিছুও নয়। এবং এটা এটা চিন্তা করে বা বুদ্ধি দিয়ে এটাকে সম্যকভাবে উপলব্ধি করা যায় না বলেই এই সম্পর্কটা অচিন্তনীয়। তাই এই সম্পর্কটার নাম হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। আর সাধ্য সাধন তত্ত্বে যেটা বলছিলাম যে এটা চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় এই চৈতন্যদেব এবং রায় রামানন্দর মধ্যে কথোপকথনের সময়ে এই তত্ত্বটা ব্যাখ্যাত হয়েছে। রায় রামানন্দই এটা চৈতন্যদেবের কাছে ব্যাখ্যাটা করেছেন। তো সেখানেও ওই যে এই যে সাধনাটা, এই যে জীবাত্মার যে সাধনা, সেই সাধনাতে দেখো যে সাধ্য বস্তু, সাধ্য আর সাধন, সাধ্য হচ্ছে যা লাভের জন্য মন হয়, সেটা হচ্ছে সাধ্য বস্তু। বৈষ্ণব ধর্ম দর্শন মতে, ধর্মতত্ত্ব মতে সেটা শ্রীকৃষ্ণ, সেটা কৃষ্ণ। আর তাকে লাভের উপায় হলো সাধন। তাহলে এই উপায়টা, এই যে লাভ করার উপায় বা সাধন, সেই সাধন সম্পর্কে বলা হচ্ছে যে ঈশ্বরকে পেতে গেলে ঈশ্বরের সাধনা করতে হয়। এই সাধনাটা হচ্ছে গিয়ে ভক্তির সাধনা। ঠিক আছে, ঈশ্বর সাধনার পথ হচ্ছে ভক্তি। সেই ভক্তি দু রকমের, বৈধী ভক্তি এবং রাগানুগা ভক্তি। শাস্ত্রের বিধি নিয়ম ইত্যাদি মেনে যে যে ভক্তিটা, সেটাকে বলা হয় বৈধী ভক্তি। আর অন্তরের অনুরাগে বা প্রেম দিয়ে যে সাধনাটা করা হয় তার মূল কথাই হচ্ছে গিয়ে রাগানুগা ভক্তি। ওই ভক্তিটা হচ্ছে রাগানুগা ভক্তি। তাহলে রায় রামানন্দ প্রথমে বলেছিলেন যে স্বধর্মাচরণের মধ্য দিয়ে, স্বধর্মাচরণের মধ্য দিয়ে ঈশ্বরকে লাভ করা যাবে। তখন চৈতন্যদেব বলেছিলেন যে এহ বাহ্য আগে কহ আর, যে এটা এটা বহিরঙ্গ কথা, আরো বলো। হ্যাঁ, আরো আরো বলো। তখন রায় রামানন্দ একে একে বলেছিলেন যে ধর্মাচরণ শূন্য ভক্তি, আচ্ছা, জ্ঞান মিশ্রা ভক্তি, এগুলো সমস্ত সাধন। ঠিক আছে, আচ্ছা, জ্ঞান শূন্যা ভক্তি বা শুদ্ধা ভক্তি, এই সমস্ত ভক্তির মাধ্যমেও ঈশ্বরকে লাভ করা যায় বা সাধ্য বস্তুকে লাভ করা যায়। তখন চৈতন্যদেব বলেছিলেন যে এহ হয় আগে কহ আর। এইভাবে ক্রমশ আলোচনাটা এগিয়েছে যে হ্যাঁ এটা হয়, তবে আরো বলো।
তখন শেষে তিনি বলেছিলেন, সব শেষে, যে প্রেম ভক্তি এটা হচ্ছে সর্বসাধ্য সার। সেই প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তির মধ্যে আছে এগুলোরও মানে বিভাগগুলো সম্পর্কে আলোচনা আছে, যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। পরবর্তী ধাপে গিয়ে প্রথম যে সমস্ত গুণগুলো আছে সেগুলো যোগ হচ্ছে উত্তরোত্তর। অর্থাৎ এইভাবে ধাপে ধাপে সাধনা উৎকৃষ্টতর হয় এবং সাধনার দ্বিতীয় ধাপে গিয়ে প্রথম ধাপের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু যোগ হয়। তাহলে এই যে এই 5 রকম সাধনার কথা বলা হলো, তাতে মধুর রসের সাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। মধুর রসের সাধনা বা কান্তা প্রেম, এটাই হচ্ছে সর্বসাধ্য সার। ঠিক আছে? তাহলে এইভাবে সাধ্য সাধন তত্ত্বে, অর্থাৎ শ্রেষ্ঠ সাধন হচ্ছে গিয়ে, শ্রেষ্ঠ সাধন এটা হচ্ছে মধুর রস, কান্তা প্রেমের সাধনা। বৈষ্ণব পদাবলিতে সেই মধুর রসের যে সাধনা, সেটাই হচ্ছে কিন্তু মূল কথা। এটাই ঠিক আছে, এটাকে শ্রেষ্ঠ বলে বিবেচনা করা হয়। আচ্ছা, আমি এরপরে তোমাদের এই রাধাকৃষ্ণ পদাবলী সম্পর্কে কিছু কথা বলবো শুরুতে, তারপর এগুলোতে দু একটা কোশ্চেনের উত্তরও তোমাদের লিখিয়ে দেবো। দেখো, গাথা সপ্তশতীতে প্রথম বলেছিলাম যে রাধার উল্লেখ আছে, এটা 5ম শতাব্দীতে সংকলিত হয়েছিল। তাহলে এতে কিন্তু অনেক মানে লৌকিক কাহিনীও এই শ্লোকগুলোর মধ্যে সন্নিবিষ্ট হয়েছে। এ থেকে মনে হয় যে রাধাকৃষ্ণ কাহিনীর একটি মূল বা উৎস আর কি, একটা মূল লৌকিক কাহিনীর মধ্যে প্রথিত ছিল। তারপরে বিষ্ণুকে অবতার বা ঈশ্বর রূপে ভজনার সূত্রে জাত ঈশ্বরীয় লীলাবাদ, এ থেকে পরবর্তীকালে রাধাকৃষ্ণ সম্পর্কের প্রতিষ্ঠা হলো। এটা কিন্তু তত্ত্বগত প্রতিষ্ঠা, তাত্ত্বিক দিক থেকে। এরা এই যে রাধাকৃষ্ণের যে সম্পর্কটা, যে কথাটা তোমাদেরকে আমি বললাম আগে, যে মানে পরমাত্মারই দ্বিধা বিভক্ত মানে রূপ হচ্ছে গিয়ে কৃষ্ণ এবং রাধা। তাহলে পরবর্তীকালে এই ধারণাটা যখন প্রতিষ্ঠিত হলো, তখন থেকেই কিন্তু যে ভাগবত পুরাণ এবং অন্যান্য পুরাণ থেকে এই রাধাকৃষ্ণ সম্পর্কের উপাদানটা কিন্তু মিশ্রিত হতে থাকলো, মিশ্রিত হয়ে গেল এবং বাংলাদেশে সেটা চৈতন্য প্রভাবের সময় থেকে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের তত্ত্বদর্শনের দ্বারা প্রভাবিত হয়ে একটা নতুন রূপ পরিগ্রহ করল, যেটার বৈচিত্র্য আরো অনেক বেশি। তাহলে চৈতন্য পূর্ব যুগে কিন্তু বৈষ্ণব পদাবলী ঠিক এইভাবে এতটা তাত্ত্বিক সাহিত্য ছিল না, বা তার মধ্যে আধ্যাত্মিক ভাবটা তত বেশি ছিল না। তবে হ্যাঁ, এগুলো একেবারেই সাধারণ লৌকিক প্রেমের গান ছিল এটাও বলা যায় না। এগুলো একটা এর এর মধ্যে একটা আধ্যাত্মিক অভিপ্সা বা ইঙ্গিত, এগুলো কিন্তু অনেক আগে থেকেই ছিল। জয়দেবের জয়দেবের কাব্যও ছিল, তার আগেও ছিল। এবং বাংলায় যখন
মানে চৈতন্য পূর্ব বৈষ্ণব পদকর্তারা যখন পদাবলী রচনা করলেন, তখনও কিন্তু এইগুলো একেবারেই যে বিশুদ্ধ মানবিক প্রেমের গান হিসেবেই লেখা হয়েছিল তা নয়, তার মধ্যে একটা আধ্যাত্মিক অভিপ্সা কিন্তু ছিলই। তবে যেমন সুকুমার সেন এই চৈতন্য পূর্ব যুগের বৈষ্ণব পদাবলীকে বা পদাবলী সাহিত্যকে তিনি উঁচু দরের বৈঠক ছেন, যেগুলো অনেকটা উঁচু দরের বৈঠকি গানের মতো ছিল। রাজা রাজড়া বা ধনীদের ইয়েতে আর কি, মজলিসে এগুলো গাওয়া হতো। তাহলে পরবর্তীকালে যখন এই গানগুলোই চৈতন্য দেবের হৃদয় মনের অনুমোদন পেল, তখন কিন্তু এগুলো একটা অন্য ধরনের আধ্যাত্মিক সংকেত এগুলোর মধ্যে প্রবেশ করে গেল। একটা অন্য ধরনের আধ্যাত্মিকতা এই পদগুলোর সঙ্গে মিশল, এবং তখন যে বৈষ্ণব পদাবলী রচিত হলো সেটিকে বলা চলে বৈষ্ণব তত্ত্বেরই রসভাষ্য। প্রাক চৈতন্য যুগের তারা মূলত ছিলেন কবি, তারা প্রথমে কবি। আর চৈতন্যোত্তর যুগে যারা বৈষ্ণব পদাবলী লিখেছিলেন তারা আগে ভক্ত, পরে কবি। এই তফাৎটা আছে। চৈতন্যদেবের সময় থেকেই কিন্তু এটা শুরু। আর চৈতন্যদেব তিনি নিজে কিন্তু বৈষ্ণব পদাবলীর বিষয়ীভূত হয়ে যান। তাহলে চৈতন্য যুগ থেকেই পদাবলী সাহিত্যের একটা বিষয়গত বিস্তার এটা ঘটেছিল। বিষয়গত বিস্তার শুধু চৈতন্য দেবী নন, চৈতন্য পরিকর বৃন্দ তারাও কিন্তু বৈষ্ণব পদাবলীর বিষয়ীভূত হয়ে যান। চৈতন্যদেবকে নিয়েই পদ লেখা হয়েছিল। এগুলো দু রকমের পদ আছে, গৌরাঙ্গ বিষয়ক পদ আছে বা হ্যাঁ, গৌরাঙ্গ বিষয়ক পদ এবং গৌরচন্দ্রিকার পদ, যেগুলো যেগুলো গৌরাঙ্গের ব্যক্তি জীবনকে নিয়ে লেখা পদগুলো, সেগুলোকে গৌরাঙ্গ বিষয়ক পদ বলা হয়। অবশ্য সবগুলোকে একসাথে গৌরপদ বলা যেতে পারে। গৌরপদের আবার দুটো ভাগ, একটা গৌরাঙ্গ বিষয়ক, অর্থাৎ একটা গৌরাঙ্গ দেবের যে মানে মানে কি বলবো, এই যে বাইরের জীবন যেটা আর কি, সেটাকে অবলম্বন করে লেখা এই পদগুলো। আর যেগুলো তার ভাব জীবনকে অবলম্বন করে লেখা এবং রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সেগুলো হচ্ছে গৌরচন্দ্রিকার পদ। এগুলো কীর্তনের আসরে রসের উদ্বোধক রূপে গাওয়া হতো। যেদিন যে যে পর্যায়ের গান গাওয়া হবে, বৈষ্ণব পদাবলীর অনেকগুলো রস পর্যায় আছে, তো বিভিন্ন রস পর্যায়ের গান বিভিন্ন দিনে এগুলোকে সাজিয়ে পরে গাওয়া হতো। যারা গায়েন তারাই এগুলো ঠিক করতেন কোন কোন গানগুলো গাইবেন। তাহলে সহসা ওই রাধাকৃষ্ণ লীলার মধ্যে গায়করা প্রবেশ করতেন না, তারা রসের উদ্বোধক রূপে আগে গৌরচন্দ্রিকার পদ গাইতেন। তাই গৌরচন্দ্রিকার একটা অর্থই হয়ে গেছে ভূমিকা। এগুলো কীর্তন গানের ভূমিকা রূপে বা রসের উদ্বোধক রূপে গাওয়া হতো। আচ্ছা, দেখো এবারে এই যে বৈষ্ণব পদাবলী, এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো দেখো, যে বৈষ্ণব পদাবলী
মূলত রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা অবলম্বনে লেখা হয়েছে। এটা কি চৈতন্য পূর্ব কি চৈতন্য পরবর্তী, এটা দুটো ক্ষেত্রেই এটা কিন্তু এই কথাটা সত্য যে রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলাকে অবলম্বন করে লেখা, আর এর প্রধান রস হচ্ছে মধুর রস। এই লীলা বৈষ্ণব আধ্যাত্ম সাধনার ভাবময় ধর্মীয় সাহিত্য, তো তাহলে বৈষ্ণব ধর্মের যে মূল কথা, সেই মূল কথাটারই রূপক বৈষ্ণব পদাবলী। জাগতিক প্রেমকে ওই দুলোকের অভিমুখে প্রেরণ, এটা হচ্ছে বৈষ্ণব কবিদের সাধনা। আবার তার মধ্যেও ভাগ আছে অবশ্য, বৈশিষ্ট্যগত কিছু কিছু পার্থক্য আছে, সেটা পরে বলবো। দেখো, রাধারূপী হ্লাদিনী শক্তির এই যে পরিক্রমা, কৃষ্ণ লাভের পথে যে পরিক্রমা, সেই সাধনার পূর্ণতা, এটা বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে ঘটেছে। পূর্বরাগ, অভিসার, নিবেদন, মিলন, মান, মাথু সম্মিলন, এই ইত্যাদির মধ্য দিয়ে, এই সমস্ত পর্যায়ের মধ্য দিয়ে দেখো বৈষ্ণব পদাবলী সাহিত্যটা বন বৃন্দাবন থেকে মন বৃন্দাবনে এবং মন বৃন্দাবন থেকে নিত্য বৃন্দাবনে উত্তরণ লাভ করেছে। এটা হচ্ছে, অর্থাৎ এর যে রসঘনত্বটা, এটা কিন্তু বেড়ে গেছে ক্রমশ। যেটা বন বৃন্দাবন, অর্থাৎ যেটা বৃন্দাবনের লীলা, সেটাই কিন্তু, সেই লীলাটাই একটা সময়ে রাধা প্রেমের পরিণতিতে সেটা তখন মানে মন বৃন্দাবনে উত্তরণ লাভ করলো। এই মন বৃন্দাবনে, বন বৃন্দাবন থেকে মন বৃন্দাবনে, আর যখন ভাব সম্মিলনে পৌঁছলেন, মানস মিলন, তখন কিন্তু সেটা নিত্য বৃন্দাবনে। এখানে সবসময় কিন্তু মিলনের অনুভূতি, তাই এটাকে বলা হচ্ছে নিত্য বৃন্দাবন। এই ভাব সম্মিলনের পদগুলোতে গিয়ে বৈষ্ণব পদাবলী এই উচ্চতাটা লাভ করল। এরপরে তোমাদেরকে আমি এই সংক্রান্ত কয়েকটা প্রশ্নের উত্তর, কয়েকটা প্রশ্ন, ছোট ছোট প্রশ্ন, 2 নম্বরের উপযোগী, এগুলো তোমরা লিখে নিতে পারো। তোমরা লিখে নাও। প্রথম প্রশ্ন লেখো, 1 নম্বর লেখো, লেখো পদাবলী শব্দটির অর্থ কি? পদাবলী শব্দটির অর্থ কি? শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেন? শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেন? লেখো পদ শব্দের অর্থ গান, কমা দিয়ে, আর আবলীর অর্থ, ওই পদ এবং আবলী এই দুটোকে কিন্তু ঊর্ধ্বকমা দিতে হবে, তোমাদের ঊর্ধ্বকমার মধ্যে রাখতে হবে। আর আবলীর অর্থ সমষ্টি। স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, লেখো পদাবলী শব্দটির অর্থ কি? অডিও অফ করো, অডিও অফ করে দাও। পদাবলী শব্দটির অর্থ কি? শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেন? স্যার আবলিটা দীর্ঘইকার হবে? হ্যাঁ, দীর্ঘই করতে পারো, কোনো সমস্যা নেই, আবলী দীর্ঘই করো।
ঠিক আছে, হ্রস্বই বানান যদিও লেখা হচ্ছে এখন। প্রথম থেকে আরেকবার একটু বলুন। আচ্ছা, প্রশ্নটা লেখা হয়ে গেল তো? প্রশ্ন লেখা হয়েছে, বলো পদাবলী হ্যাঁ শব্দটির স্যার। অর্থ কি? আচ্ছা, এবারে লেখো, লেখো পদ শব্দের অর্থ গান। আর আবলীর অর্থ সমূহ। এরপর একটা সেমিকোলন দাও। সমষ্টি, 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 এরপর একটা সেমিকোলন দাও, তাহলে পদাবলীর অর্থ দাঁড়ায় পদ বা গানের সমষ্টি। পূর্ণচ্ছেদ দিয়ে দাও, লেখো রামায়ণ, মহাভারত, হরিবংশ, কমা দিয়ে লিখবে, রামায়ণ, মহাভারত, হরিবংশ ইত্যাদি গ্রন্থে গান অর্থে পদ শব্দটি ব্যবহৃত হয়েছে, পদ শব্দটি ব্যবহৃত হয়েছে। পূর্ণচ্ছেদ দাও। স্যার, হ্যাঁ বলো। স্যার পদ, স্যার পদ বা গানের সমষ্টির পদ থেকে আর কিছু শুনতে পেলাম না স্যার, একটু বলে দেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে লেখো রামায়ণ, মহাভারত, হরিবংশ ইত্যাদি গ্রন্থে গান অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছে। আর পদ নাও লিখতে পারো দ্বিতীয়বার, শব্দটি ব্যবহৃত হয়েছে। পূর্ণচ্ছেদ দাও, শব্দটি ব্যবহৃত হয়েছে। হয়েছে, তারপরে একটা বাক্য লিখে নাও, লেখো আলংকারিক দণ্ডী, আলংকারিক দণ্ডী পদ সমুচ্চয়কে পদাবলী বলেছেন। ব্যাস, এইখানে একটা অনুচ্ছেদ শেষ করে দাও। দণ্ডী, স্যার হ্যাঁ, লাস্টে কি বললেন? আলংকারিক দণ্ডী, দণ্ডী পদ সমুচ্চয়কে একসাথে লিখবে কথাটা, পদ সমুচ্চয়, সমুচ্চয় মানেও কিন্তু সমষ্টি। আলংকারিক দণ্ডী পদ সমুচ্চয়কে পদাবলী বলেছেন। পূর্ণচ্ছেদ দাও। স্যার সমুচ্চয় বানানটা একবার বলুন না। হ্যাঁ, দন্তস ময়হ্রস্ব চয় চ অন্তস্থ, সমুচ্চয়, পদ সমুচ্চয়, পদ সমুচ্চয়কে পদাবলী বলেছেন। পূর্ণচ্ছেদ দাও। তোমাদেরকে কয়েকটি কথা বলি এখন, এগুলো শোনো। যদি পদাবলী শব্দটির উৎস নির্দেশ করতে বলে, বা পদ শব্দটি কিভাবে এলো, পদ শব্দের উৎস নির্দেশ করো, বা বাংলা এই যে পদাবলী সাহিত্যের পদ কথাটা কিভাবে এলো, এই ধরনের যদি প্রশ্ন হয়, তখন কিন্তু এই যে পদের অর্থের সাথে যে কথাগুলো আমি লিখিয়ে দিলাম, তা থেকে তোমাদের উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, প্রশ্ন কিন্তু মানে প্রশ্নের ভাষা নানা রকমের হতে পারে। এই আলোচনা থেকে তোমরা যাতে উত্তরটা পেয়ে যাও, প্রশ্নটা যাই হোক না কেন, তার জন্য এখানে আমি হয়তো একটু বেশি হবে শব্দ সংখ্যাটা, হ্যাঁ, কিন্তু সেটা সেটা মনে হয় ভালো, এটা করাই ভালো। আর লিখতে গেলে তোমাদের যখন মানে যতটা দরকার ততটা লিখবে, হ্যাঁ, বাকি দরকার নেই। মানে প্রশ্নটা দেখে উত্তর লিখবে, যে আমি এখানে কি কি কথা ব্যবহার করব, কোন কোন মানে কথাগুলো লিখবো। আচ্ছা, এরপরে দেখো শব্দটি কে প্রথম কোথায় ব্যবহার করেন, এই প্রশ্নের উত্তরে লেখো। অনুচ্ছেদ কিন্তু আলাদা হবে,
এক একটি প্রশ্নে যতগুলি অনুপ্রশ্ন থাকে ততগুলি অনুচ্ছেদ করার এটা নিয়ম। এটা কখনো যেন ভুলটা না হয়, অনুচ্ছেদ কিছুটা ছেড়ে করবে, তারপরে পরবর্তী অনুচ্ছেদ যতটা ছেড়ে করেছিলে ঠিক ততটা ছেড়েই করবে। অনুচ্ছেদের শুরুটা একটা সরলরেখায় উল্লম্ব ভাবে হবে, শুরুগুলো একই সরলরেখায় উল্লম্ব ভাবে থাকবে সেগুলো। দেখো, বর্তমানে পদাবলী বলতে বা বর্তমানে বাংলা সাহিত্যে, লেখো বর্তমানে বাংলা সাহিত্যে পদাবলী বলতে যা বোঝায়। বর্তমানে বাংলা সাহিত্যে পদাবলী বলতে যা বোঝায়, এই পদাবলীটাও কিন্তু কোট করবে তোমরা, ওই সিঙ্গেল কোটেশনে রাখবে। বর্তমানে বাংলা সাহিত্যে পদাবলী বলতে যা বোঝায় তার প্রথম ব্যবহার পাওয়া যায় জয়দেবের গীত গোবিন্দম স্যার কাব্যে। স্যার পদাবলী বলতে যা বোঝায়, তারপরে কি বললেন একটু বলুন। হ্যাঁ, তার প্রথম ব্যবহার পাওয়া যায় জয়দেবের গীত গোবিন্দম কাব্যে। জয়দেবের গীত গোবিন্দম, গীত গোবিন্দমটাকে সিঙ্গেল কোটেশনে রাখবে। এই কাব্যে কথাটা লেখার পর একটা ড্যাশ দাও, ওই অংশটুকু আমরা উদ্ধৃত করে দেব, ঠিক আছে? জয়দেবের গীত গোবিন্দম কাব্যে ড্যাশ দাও, একটা উদ্ধৃতি চিহ্ন দাও, লেখো মধুর কোমল কান্ত পদাবলিং, একসাথে মধুর কোমল কান্ত পদাবলিং, শেষটায় অনুস্বর। মধুর কোমল, হ্যাঁ হ্যাঁ, একদমই একদমই, এগুলো সমাস হয়ে যায়। সংস্কৃতের নিয়মটাই তাই। সংস্কৃতে যেখানে সমাস হওয়া সম্ভাবনা আছে বা সন্ধি হওয়ার, সেটা হবে। মধুর ও কোমল কান্ত পদাবলিং, এখানে সমাস হয়েছে, সন্ধি নয়। মধুর কোমল কান্ত পদাবলিং শৃণু তদা, তদাটা আলাদা আলাদা হবে। শৃণু তদা, শৃণু তালবশয় রি মূর্ধন্য হ্রস্বউ বানান, তালব্যশয় রি মূর্ধন্য হ্রস্বউ শৃণু তদা জয়দেব সরস্বতীম। জয়দেব সরস্বতী, হ্যাঁ। মধুর কোমল কান্ত পদাবলিং, মদ হরস্যু র কয়কার মল কয়াকার দন্তন্বয় ত পদ একার ব লয় দীর্ঘই অনুস্বর। শৃণু তদা তালব্যশয় রি মূর্ধন্য হ্রস্বউ শৃণু তদা জয়দেব সরস্বতীম। জয়দেব সরস্বতীম একসাথে লিখবে, বর্গজ অন্তস্থ দয়কার ব দন্তস্বর দন্তস্বয় ব তয় দীর্ঘই ময় হসন্ত। এখানে কোটেশনটা শেষ। এটা ব্র্যাকেটে লিখতে পারো প্রথম স্বর্গ, ঠিক আছে? প্রথম স্বর্গ 3 নম্বর শ্লোক। হ্যাঁ স্যার, ওটা কি বললেন? জয়দেব সরস্বতীম, জয়দেব সরস্বতীম একসাথে, জয়দেব সরস্বতীম। পূর্ণচ্ছেদ দিয়ে দেবো তো স্যার, কোটেশন না ক্লোজ না, করে? শুধু আলাদা। হ্যাঁ বলো, হ্যাঁ কোটেশনটা শেষ করে দাও, কোটেশনটা শেষ করে দাও, আর তারপরে পূর্ণচ্ছেদ ব্র্যাকেটে দেবো লেখো। তো স্যার? এইখানে কোনো চিহ্ন দিতে হবে না, একটা দাড়ি দিয়ে দাও, এক দাড়ি দু দাড়ি দেয়, একটা বা দুটো তো আছেই শিওর একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও, দাও, সমস্যা নেই। এবারে ব্র্যাকেটে লিখে রাখো প্রথম স্যার, এই বাক্যটাকে পুরোটা এক লাইনে ধরাবো তো? না, মধুর কোমলকান্ত, হ্যাঁ একটাতেই করো, এক লাইনেই ধরো, তুমি ধরো এটাকে মধুর কোমলকান্ত পদাবলী। হ্যাঁ পদাবলীম, হ্যাঁ পদাবলীম, এইখানে এইখানে শেষ করে দাও। তারপরে সিনু দাদা জয়দেব, ঠিক হ্যাঁ, আছে? শৃণু তদা জয়দেব সরস্বতীম, প্রথম স্বর্গ। লেখো
শ্লোক সংখ্যা 3, প্রথম সর্গ শ্লোক সংখ্যা 3। এইখানে প্রথম, পদাবলীর অনুষ্ঠান না ম হবে? হ্যাঁ না এটা ম হবে, ময় হসন্ত। মানে আগের গুলো সমস্ত, এটা একটা নিয়ম আছে, এই শেষটায় ম হয়। হ্যাঁ, সরস্বতীম। আচ্ছা, এটা আমাদের একটা প্রশ্নের উত্তর গেল। এর পরেরটা, এটা তোমাদের জেনে রাখা আরো বেশি দরকার। লেখো তো, বৈষ্ণব পদাবলীর রাধা ও কৃষ্ণের স্বরূপ খুব সংক্ষেপে লেখো। স্যার এটা এখানেই শেষ? হ্যাঁ, এটা শেষ হয়ে গেল, 2 নম্বরের প্রশ্ন তো। আচ্ছা আচ্ছা। স্যার 2 নম্বরের স্যার প্রশ্ন। বলছিলাম প্রথম স্বর্গ কত নম্বর শ্লোক বলেন? 3 নম্বর, 3। আচ্ছা, ধন্যবাদ স্যার। 2 নম্বর প্রশ্ন লেখো। স্যার একটা কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ, আমি বলছি স্যার এইগুলো যদি আপনি ওই যেরকম নোট দিয়ে দিতেন তাহলে খুব সুবিধা হতো, কারণ এখানে অনেক শব্দের বানান যদি ভুল হয়ে যায় বা বানান তাছাড়া টানানগুলো অনেকেই বলছো। হ্যাঁ, হ্যাঁ এটা স্যার, ঠিক। অনেক বানান ভুল হচ্ছে, আমার সংস্কৃত শ্লোক তো মানে লিখতে একটু তাছাড়া অসুবিধা হচ্ছে। এটা অনেকের নোট হয় প্রবলেম। স্বাভাবিক, ঠিকই। ঠিক আছে, তাহলে এটা ব্যবস্থা করবো। আসলে এখন সময়টাও খুব কমে গেছে, জানো তো, এটা একটা প্রবলেম। তোমাদেরকে এখন ঠিকঠাক আমি স্যার এগুলো আমি দিতে বলি কি, পারছি না। বলছি হ্যাঁ স্যার বলো। যেখানেই সংস্কৃত শ্লোক দেখুন, তাহলে সময়টা আমাদের বাঁচবে এবং আমরা এর পরিবর্তে আপনি আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ নোটস তৈরি করতে পারবেন। আমার মনে হয় যেগুলো নোটস এমনি সাধারণ বাক্য সেগুলো তো আমরা লিখে নিতে পারি, আর যেগুলো ধরুন সংস্কৃত শ্লোক যেগুলো রয়েছে সেগুলো শুধু যদি আপনি আমাদের দিয়ে দেন তাহলে আমরা মিলিয়ে নেবো যে আমরা ভুল করলাম না, বানান কোথাও ভুল আছে কি ঠিক আছে। কারণ সব তো ধরে আচ্ছা, ঠিক এরকম আছে। ভাবে নোট বাচ্চাদের মতো না দিলেও আমরা পারবো আশা করি। শুধুমাত্র হ্যাঁ, হ্যাঁ, শ্লোক হ্যাঁ, গুলো ঠিক। বা যেগুলো ইম্পর্টেন্ট বানানটা ম্যান্ডেট মানে ভুল হলে নাম্বার কাটা যাবে, সেক্ষেত্রে আপনি বানানগুলো বা কিছু একটা নোটস আকারে আমাদের দিয়ে দিন, তাহলে মনে হয় হ্যাঁ, সুবিধা ঠিক। হবে আমাদের সবার। হুম। হ্যাঁ, হ্যাঁ, আর আমার যেটা মনে হয় যে আমি আলোচনা করাকালীন যদি তোমরা মানে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নোট করে নিতে পারো, তারপরে আবার নিজেরা বইটা পড়ে আর এই সমস্ত প্রশ্নের উত্তর যদি বানানোর চেষ্টা করো, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তাহলে তোমরা যেটা পড়লে, সেই পড়ার মানে তোমাদের কতটা আয়ত্ত হয়েছে, এটাও কিন্তু তোমরা বুঝতে পারবে তোমরা যখন এই সমস্ত উত্তরগুলো লিখতে পারবে। আসলে কথাটা হচ্ছে কি জানো তো, এই বিষয়বস্তুর তোমরা মানে যতবার যেতে পারবে আর কি এটার উপর দিয়ে, মানে ততই তোমাদের কিন্তু মানে জানাটা তত ফার্ম হবে। হ্যাঁ, এটাই হচ্ছে নিয়ম। জানাটা তত তোমাদের মানে তোমরা ভালোভাবে জানতে পারবে। তাহলে যদি সেটা করো তাও হবে। আচ্ছা ঠিক আছে, এইটা তোমরা লিখে নাও তবুও। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। একটু কয়েকটা প্রশ্ন লিখলে এটাই সুবিধা হয় কি আপনি পড়ালেন, আপনার ওটা শোনার পরে এই প্রশ্নগুলো পড়লে কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার ক্লিয়ার হয়ে যায়। হয়, হ্যাঁ। পিডিএফ পেতে পেতে তো 2-3 দিন পেরিয়ে যায়। ঠিক আছে, তো লেখো তো। হুম, আমি দেখছি দুটো লিখিয়ে দিই, তারপরে তোমাদের আবার আমি আলোচনার মধ্যে আসবো। লেখো, বৈষ্ণব পদাবলীর রাধা ও কৃষ্ণের স্বরূপ খুব সংক্ষেপে লেখো। বৈষ্ণব পদাবলীর রাধা ও কৃষ্ণের স্বরূপ খুব লেখো। এটা কিন্তু বৈষ্ণব পদাবলীর মূল তত্ত্ব কথাটা, ঠিক আছে। কেউ যদি বলে যে মানে বৈষ্ণব পদাবলীর মূল তত্ত্ব কথা সংক্ষেপে লেখো, তাহলে এটাই উত্তর হবে, ঠিক আছে। যেটা বলছি, রাধা ও কৃষ্ণের স্বরূপ খুব সংক্ষেপে লেখো, উত্তরটা লেখো। লেখো, বৈষ্ণব ভক্তি তত্ত্ব মতে। বৈষ্ণব ভক্তি তত্ত্ব একটা কথা, তারপরে মতে আরেকটা আলাদা কথা। বৈষ্ণব ভক্তি তত্ত্ব মতে রাধা সচ্চিদানন্দ কৃষ্ণের সচ্চিদানন্দ কৃষ্ণের আনন্দাংশ বা হ্লাদিনী শক্তি। সচ্চিদানন্দ কৃষ্ণের আনন্দাংশ
বা হ্লাদিনী শক্তি। পূর্ণচ্ছেদ দাও। প্রেম লীলারস আস্বাদনের জন্যে, প্রেম লীলারস একসাথে লিখবে, প্রেম লীলারস আস্বাদনের জন্যে তাঁদের, চন্দ্রবিন্দু দেবে, তাঁদের ভিন্ন রূপ ধারণ, ভিন্ন রূপ একটা কথা, তাঁদের ভিন্ন রূপ ধারণ, পূর্ণচ্ছেদ দিয়ে দাও। রাধা প্রেম, পূর্ণচ্ছেদের পরে, রাধা প্রেম পরমাত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের সর্বোত্তম সাধনা। রাধা প্রেম পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের সর্বোত্তম সাধনা। পূর্ণচ্ছেদ দাও। যে অংশ, লেখো যে অংশ, এই জের পরে একটা হাইফেন দিয়ে অংশ লিখতে পারো, এটা পারো। যে অংশ পূর্ণের অভিমুখে, যে অংশ পূর্ণের অভিমুখে যাত্রা করে, লেখো তাই রাধা, বা সেই রাধা, সেই করতে পারো, সেই, দন্তস একার হস্যই, সেই রাধা, কমা দাও। আর অংশ যাকে পেতে চায়, আর অংশ যাকে পেতে চায়, আর অংশ যাকে পেতে চায় সেই পূর্ণ শক্তি কৃষ্ণ, সেই পূর্ণ শক্তি কৃষ্ণ। আচ্ছা, এটা লেখা হয়ে গেল, এটা লেখা হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমি এরপরে আর আর একটি প্রশ্নের উত্তর, এই জাতীয় প্রশ্ন আর একটি তোমাদের উত্তর লেখাবো। একটি, এটা লিখে নাও একটু, লেখো, দেখো বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী প্রেম ভক্তি সাধনার রূপক। এটা পুরোটা কোটেশনের ভেতরে রাখো, এটা একটা মন্তব্য। বৈষ্ণব পদাবলী প্রেম ভক্তি সাধনার রূপক। কোটেশন শেষ করো, কোনো চিহ্ন টিহ্ন দিতে হবে না, কোটেশন শেষ করে দাও, তারপরে একটা ড্যাশ দিয়ে। হ্যাঁ বলো। স্যার বলছি সেই পূর্ণ শক্তি কৃষ্ণ, তারপর থেকে আর কিছু শুনতে পাইনি, একটু বলে দেন স্যার। এখানে শেষ হয়ে গেছে, এটা পূর্ণচ্ছেদ দাও, তাহলে শেষ হয়ে গেল। আর ঠিক আছে। অংশ যাকে পেতে চায় সেই পূর্ণ শক্তি কৃষ্ণ, ব্যাস। এরপরে তারপরের প্রশ্নটা হচ্ছে বৈষ্ণব পদাবলী প্রেম ভক্তি সাধনার রূপক ব্যাখ্যা করো। এটা ড্যাশ দিয়ে লেখো, ব্যাখ্যা করো, পূর্ণচ্ছেদ দাও, একটা স্ল্যাশ দাও, অথবা অথবা বৈষ্ণব প্রেম ভক্তি সাধনার মূলগত বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। বৈষ্ণব প্রেম ভক্তি সাধনার মূল কথা লিখতে পারো, মূল কথা সংক্ষেপে লেখো। অথবা বৈষ্ণব প্রেম ভক্তি সাধনার মূল কথা সংক্ষেপে লেখো। আমাদের এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন, তোমাদের তো 2 ছাড়া পড়বে না, ঠিক আছে?
যেগুলো 2 নম্বরের প্রশ্নে পড়বে। তাহলে 40টা শব্দ, এই 40টা শব্দের মধ্যে মোটামুটি যেগুলো মূল কথা সেগুলো রাখার চেষ্টা করতে হবে আমাদের। এগুলো একটু অনুশীলন করলে ভালো হবে, প্র্যাকটিস করতেই হবে তোমাদের। লেখো। স্যার একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি স্যার, আমি তো মানে এই 2 দিন হলো ভর্তি হয়েছি, মানে এবার আমি বুঝতে পারছি না মানে মানে আগেকার ক্লাসগুলো মানে কিভাবে পড়ানো হয়েছে, মানে রেকর্ডিং ক্লাস রেকর্ডিং শুনবে, রেকর্ডিং শুনতে হবে তোমাকে, ঠিক আছে? রেকর্ডিং শোনো আর এই ক্লাসগুলো করে দাও। কিছু মানে কয়েকদিনের মধ্যে তুমি দেখবে তুমি মোটামুটি পুরাতনদের সাথে মোটামুটি তালটা মিলিয়ে চলতে পারবে। কিছুদিনের মধ্যে তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আমি এই মঙ্গলবার থেকে ক্লাসটা করছি, এবার কিছু বুঝতে পারছি না। এখন ঘটনা হচ্ছে কি তোমার আগের পড়াগুলোর উপরে এই যে বৈষ্ণব পদাবলী আজ নতুন ভাবে শুরু করলাম, এটা তো এদেরও পড়ানো হয়নি, যারা আগে থেকেই আছে তাদেরও হয়নি। সুতরাং তোমার কাছে এটা নতুন বিষয়, তাদের কাছেও নতুন। বাকিগুলো যেগুলো হয়ে গেছে পড়ানো, সেইগুলো তুমি রেকর্ডিং থেকে তোমাকে একটু বেশি সময় দিয়ে এগুলো করে নিতে হবে, পড়তে হবে। ঠিক আছে হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার হ্যাঁ, আমি রেকর্ডিংটা হ্যাঁ মানে রেকর্ডিংটা শোনো, আজকে তাহলে কাজ হবে, দেখো ভালো কাজ পাবে তুমি। উত্তর লেখো। ঠিক আছে। লেখো, লেখো হ্যাঁ বৈষ্ণব পদাবলী। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলো। বলছি যে আগের যে প্রশ্নটা বললেন যে রাধা প্রেম পরমাত্মার সঙ্গে জীবাত্মার, ওখানটাতে আমার একটু মতন কেটে গেছে, একটু একটু বলে দেন তো ভালো হয়। এটা শুরু করে দিলেন বলে আমি তখন থেমে গেলাম। আচ্ছা, হ্যাঁ, রাধা প্রেম পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের সর্বোত্তম সাধনা, কথাটা লেখো। রাধা প্রেম পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের সর্বোত্তম সাধনা। হ্যাঁ হ্যাঁ উল্লেখ্য দিয়ে দাও। স্যার। আর পরেরটা বাকিটা ঠিক আছে তো? স্যার বাকি ঠিক আছে তো? এরপরে যে অংশটির অভিমুখে যাত্রা করে, এটা তো? হ্যাঁ তাই, ঠিক আছে। তারপরে শেষ। ওই কৃষ্ণতে গিয়ে সেই সেই মানে সেই পূর্ণ সত্যি কৃষ্ণ বিভিন্ন রকম ডিস্টার্ব হচ্ছে আমাদের মধ্যে, ঠিক আছে? আর বেশি কথাবার্তা না বলাই ভালো আমাদের মনে হয়, পরে তখন জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এবার এটা লেখো, 3 নম্বর প্রশ্নের উত্তর লেখো। লেখো বৈষ্ণব পদাবলী, বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের, বৈষ্ণব পদাবলী রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা অবলম্বনে ও মূলত রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা অবলম্বনে এই যে বৃন্দাবন লীলার আগে মূলত কথাটা লেখো তো। বৈষ্ণব পদাবলী মূলত রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা অবলম্বনে, এই মূলতটা আগেই দিয়ে দাও। বৈষ্ণব পদাবলী মূলত রাধাকৃষ্ণের বৃন্দাবন লীলা অবলম্বনে ও শৃঙ্গার রসের আশ্রয়ে, ও শৃঙ্গার রসের আশ্রয়ে প্রেম ভক্তি সাধনার রূপক, প্রেম ভক্তি সাধনার রূপক। পূর্ণচ্ছেদ দাও। লেখো এতে, এতে এতে পার্থিব প্রেমের, এতে পার্থিব প্রেমের ভগবৎ সাধনায় উত্তরণ ঘটেছে, পার্থিব প্রেমের ভগবৎ সাধনায় উত্তরণ ঘটেছে। পূর্ণচ্ছেদ দিয়ে দাও। পূর্ণচ্ছেদ দাও। লেখো এই ভক্তি সাধনার
এই ভক্তি সাধনার অনুষঙ্গ, অর্থাৎ এর মধ্যে যেগুলো থাকে সেগুলো হচ্ছে অনুষঙ্গ। দেখো, এই ভক্তি সাধনার অনুষঙ্গ আরতি ও ব্যাকুলতা। আরতি, আ তয়রে হ্রস্বই, আরতি ও ব্যাকুলতা। এবং এই ভক্তি সাধনার অনুষঙ্গ আরতি ও ব্যাকুলতা এবং পরিণতি, পর অয়রস্যই মূর্ধন্য তয়রস্যই, এবং পরিণতি ঐকান্তিক আত্মসমর্পণে, এবং পরিণতি ঐকান্তিক আত্মসমর্পণে। পূর্ণচ্ছেদ দিয়ে দাও। স্যার আত্মসমর্পণে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐকান্তিক আত্মসমর্পণে। আ তয়ম দন্তস ম পয়রে, ঐকান্তিক আত্মসমর্পণে। অনুসর্গের পরে কি কমা আছে না একসঙ্গে চলে যাবে? না, অনুষঙ্গ হলো গিয়ে আর কি, অনুষঙ্গ আরতি ও ব্যাকুলতা, অর্থাৎ এই সাধনার অনুষঙ্গ হচ্ছে, অর্থাৎ এই সাধনার সঙ্গে যেগুলো থাকে সেগুলো হচ্ছে আরতি ব্যাকুলতা, মানে এই সাধনার মধ্যে থাকে আর কি। ঠিক আছে, এই সাধনার অনুষঙ্গ আরতি ও ব্যাকুলতা এবং পরিণতি হচ্ছে। একটু বাক্যটা বলে দিন না এই সাধনার লেখো অনুষঙ্গ আরতি ও ব্যাকুলতা, অর্থাৎ রাধার প্রেম সাধনার মধ্যে আরতি থাকে, ব্যাকুলতা থাকে, আর পরিণতিতে কি থাকে না, ঐকান্তিক আত্মসমর্পণ থাকে, সেই কথাটাই বলা হচ্ছে। এবং পরিণতি ঐকান্তিক আত্মসমর্পণে, পূর্ণচ্ছেদ দাও। লেখো, বৈষ্ণব পদাবলিতে রাধা প্রেমের পরিক্রমা। বৈষ্ণব পদাবলিতে রাধা প্রেমের পরিক্রমা। লেখো, বন বৃন্দাবন থেকে মন বৃন্দাবনে। বন বৃন্দাবনটা কোট করবে, মন বৃন্দাবনও কোট করবে। রাধা প্রেমের পরিক্রমা বন বৃন্দাবন থেকে মন বৃন্দাবনে, এবং তা থেকে রাধা প্রেমের নিত্য বৃন্দাবন পরিক্রমা। বৈষ্ণব পদাবলী হ্যাঁ হ্যাঁ, বৈষ্ণব পদাবলিতে রাধা প্রেমের পরিক্রমা। পর হ্রস্বই কয়রফুলাময়াকার। পরিক্রমা মানে যেটা প্রোগ্রেস, ঠিক আছে, বা যাত্রা আর কি। বন বৃন্দাবনের শুরুটা হলো, তারপরে বন বৃন্দাবন থেকে বন বৃন্দাবন আর মন বৃন্দাবন এগুলো কি একসাথে না 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 না, আলাদা, একদমই আলাদা। দেখো, বৈষ্ণব পদাবলিতে রাধা প্রেমের পরিক্রমা বন বৃন্দাবন থেকে মন বৃন্দাবনে, এবং তা থেকে নিত্য বৃন্দাবনে। তবে এই বন বৃন্দাবন, মন বৃন্দাবন আর নিত্য বৃন্দাবন তিনটি শব্দ, ছটি নয় কিন্তু। ওই বন আর বৃন্দাবন একটাই। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তোমার প্রশ্ন এটাই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মাঝখানে হাইফেন দিতে হবে না? দিতে পারো, নাও পারো। মাঝখানে হাইফেন না, তুমি দিতে পারো, নাও পারো, দিলেও সমস্যা নেই, না দিলেও ভুল নয়। নিত্য বৃন্দাবন বলতে কি বলছেন? হ্যাঁ, নিত্য বৃন্দাবন মানে বৃন্দাবনে রাধা থাকুক আর নাই থাকুক, আর কৃষ্ণ সেখানে থাকলেও চলবে, না থাকলেও চলবে, কিন্তু রাধা কৃষ্ণের মিলনটা নিত্য। ঠিক আছে, এটা হচ্ছে অনুভবে মিলন, এটা হচ্ছে অনুভূতির স্তরে। হ্যাঁ, দন্তন্য ষষ্ঠী তয়জ ফলা, তয় তো হবে না, নিত্য, এবং তা থেকে নিত্য বৃন্দাবনে। এখানে পূর্ণচ্ছেদ দিয়ে দাও। এবং মন বৃন্দাবন কোট করলাম, কি নিত্য হ্যাঁ বৃন্দাবনটাও কোট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, করো করো। এবং তা থেকে নিত্য বৃন্দাবনে, ওই পুরো নিত্য বৃন্দাবনের কথাটাই তোমরা এর মধ্যে রাখো, ঊর্ধ্বকমার মধ্যে রাখো আর কি।
এটা একটা করে দেবে তাহলে হবে। পূর্ণচ্ছেদ দাও, লেখো ভাব সম্মিলনে লেখো ভাব সম্মিলনে প্রেমের ঐশ্বর্য। ভাব সম্মিলনে প্রেমের ঐশ্বর্য ও শুদ্ধতা লিখতে পারো, উৎকর্ষও লিখতে পারো, যেটা ইচ্ছা। লেখো ভাব সম্মিলনে প্রেমের ঐশ্বর্য ও শুদ্ধতা বা উৎকর্ষ, যেটা ইচ্ছা লেখো। ঐশ্বর্য ও উৎকর্ষ লিখতে পারো। ভাব সম্মিলনে প্রেমের ঐশ্বর্য ও উৎকর্ষ সাধনার পরম প্রাপ্তির রূপক। এই যে সাধনা, তার পরম প্রাপ্তির রূপক সেটা। অর্থাৎ ভাব সম্মিলনে প্রেমের যে ঐশ্বর্য এবং উৎকর্ষ, সেটা হচ্ছে গিয়ে এর পরম প্রাপ্তি এই সাধনার। ভাব সম্মিলনে প্রেম ঐশ্বর্য ও উৎকর্ষ সাধনার পরম প্রাপ্তির রূপক। ব্যাস, আর কিছু লেখার দরকার নেই। তাহলে আমরা এই প্রশ্নগুলোর উত্তর মোটামুটি এগুলো দেখবে, এগুলো ঠিক আছে। আমি যদি পারি তাহলে এগুলো একটু পিডিএফ এর আকারে দিয়ে দেবো। একটু সময়ের সমস্যা হচ্ছে এখন, এই জন্যই তোমাদের আমি লিখিয়ে দিচ্ছি যথাসম্ভব। এরপরে তোমরা বইগুলো যদি পড়ো দেখবে, এবং আমার এই নোটগুলো এগুলোকে মিলে কম্বাইন করলেই তোমাদের একটা মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে আমার মনে হয়। সব বিষয়বস্তুই জানা হবে তখন। হ্যাঁ, স্যার একটা কথা ছিল, আচ্ছা, আপনি তো হ্যাঁ বলো। নোটটা তো আপনি দেবেন বললেন, সময় করে দেবেন। হ্যাঁ, স্যার আপাতত হ্যাঁ, আপনি যেটুকুনি সময় পাচ্ছেন, যদি প্রশ্নগুলো যদি একটু চার্ট করে দিতেন তাহলে আমরা একটু চেষ্টা করে দেখতাম। ও প্রশ্নগুলো যদি আমি দিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এটা সমস্যা হবে না, একদমই করা যাবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে দেখো আমরা এবারে এই যে বৈষ্ণব পদাবলী সম্পর্কে কিছু আরো কিছু কথা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন চৈতন্য পূর্ব, চৈতন্যোত্তর এবং চৈতন্য সমকালীন পদাবলীর যে মানে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আর এদের মধ্যে কি কি পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো এগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। দেখো, বৈষ্ণব পদাবলী সাহিত্যে চৈতন্যদেবের গুরুত্ব একেবারে অপরিসীম। চৈতন্যদেব সম্পর্কে কিছু কথা বলা দরকার আছে, এগুলো এটা আমার বলা হয়নি, এখন এটা তোমাদের বলবো। দেখো, বৈষ্ণব ভক্তের দৃষ্টিতে শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ। তিনি বহিরঙ্গে রাধা আর অন্তরঙ্গে কৃষ্ণ, এটা বৈষ্ণব ভক্তরা মানতেন। এটা চৈতন্য তত্ত্ব। বৈষ্ণব পদাবলীতে অনেকগুলো তত্ত্ব আছে, যেমন তোমাদেরকে আমি ওই অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, সাধ্য সাধন তত্ত্ব, এই দুটো তত্ত্বের কথা খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম। আচ্ছা, সেরকম চৈতন্য তত্ত্ব আছে, এটা হচ্ছে চৈতন্য তত্ত্বের কথা। সেরকম আর রাধা তত্ত্ব আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের তত্ত্ব আছে। ও স্যার হ্যাঁ, বলো। বলছি বলছি আমাদের কি তত্ত্বগুলো জানা দরকার, মানে দু বলো নম্বর বলো, করে পড়তে পারে এইগুলো এগুলো এই পড়ার সম্ভাবনা তত্ত্বগুলো কিন্তু কম। তত্ত্ব? না 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 না, এগুলো পড়বে না। তার কারণ, এগুলো পড়বে না কারণ এটাই যে এগুলো বৈষ্ণব পদাবলী সাহিত্যের বিষয় কিন্তু না। বৈষ্ণব পদাবলী সাহিত্যের আমরা যে বৈষ্ণব পদাবলী পড়ব, তাতে কবিদের বৈশিষ্ট্য, কৃতিত্ব, সেগুলোর কাব্য সৌন্দর্য, সেগুলোর মানে গীতিময়তা এবং আরো অন্য ধরনের যে সমস্ত আবেদন আছে পদগুলোর মধ্যে, এগুলো তোমাদের আলোচ্য বিষয়। তোমাদের এগুলো বুঝতে সুবিধা হবে। পদগুলো বোঝার ক্ষেত্রে কিছুটা অন্তত সুবিধা হবে, এই জন্য এই কথাগুলো বলা। নইলে এগুলো কিন্তু পড়বে না তোমাদের, এটুকু বলা যায়। কারণ এটা যদি বৈষ্ণব পদাবলী তোমাদের আলাদা একটা পেপার হতো, তোমাদের অনার্স এবং মাস্টার ডিগ্রিতে যেভাবে ছিল সেভাবে এই সমস্ত বিষয়গুলো পড়ে, সেই পরীক্ষাগুলো তো পড়ে, কিন্তু
এইটাতে পড়বে বলে মনে হয় না, কারণ কই আমি তো দেখিনি আগে যে কোনো পরীক্ষা পড়লো বলে। হ্যাঁ, এগুলো পড়েনি সেইভাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ আমাদের সাহিত্যের ইতিহাসের মধ্যে এটা আছে, যেরকম শ্রীকৃষ্ণ কীর্তন হ্যাঁ, চর্যাপদ, ঠিক আলাদা ঠিক, করে আলাদাভাবে নয়। হ্যাঁ, আমি সেটাই বলছি, তার মানে এগুলো যদি জেনে রাখো তাহলে বিষয়গুলো বোঝার এবং মনে রাখার পক্ষে অন্তত কিছুটা হেল্পফুল হবে। ঠিক আছে, সেই জন্যই বলা, আর খুব বেশি সময়ও লাগবে না। তাহলে চৈতন্যদেবের মধ্যে ওই রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ দেখেছিলেন বৈষ্ণব ভক্তরা। চৈতন্যদেবের বাইরের রংটা তো খুব মানে তাকে গৌরাঙ্গ বলা হতো, বলো গৌরাঙ্গ। হ্যাঁ, তাহলে বহিরঙ্গে তিনি রাধা ছিলেন আর অন্তরঙ্গে কৃষ্ণ। মানে রাধা প্রেমের জন্য কৃষ্ণের যেরূপ মানে যেমন ছিল আর কি আকাঙ্ক্ষা, তো চৈতন্যদেবেরও কিন্তু ঠিক সেই ধরনের মানে চৈতন্যদেবের মধ্যেও সেই প্রেমের আকাঙ্ক্ষাটা ছিল। তাহলে চৈতন্যদেবকে তাই বৈষ্ণব কবি মানে তারা কিন্তু পদাবলীর বিষয়ীভূত করে তুললেন। তাহলে চৈতন্য পূর্ব বৈষ্ণব পদাবলীতে যেখানে রাধাকৃষ্ণ লীলাটাই ছিল মূল উপজীব্য, সেটাকে অবলম্বন করেই এই পদাবলী সাহিত্য রচিত হয়েছিল রাধাকৃষ্ণ লীলা কাহিনী। কিন্তু চৈতন্য সমসাময়িক কাল থেকেই বৈষ্ণব পদাবলীর সেই পরিধিটা, বিষয়গত পরিধিটা বেড়ে গেল। চৈতন্যদেব বিষয়ভূত হলেন এবং চৈতন্য পরিকরেরাও তারাও কিন্তু এই বৈষ্ণব পদাবলীর বিষয়ভূত হয়ে গেলেন। তাহলে দেখো এখানে তাহলে এই যে বিষয়গত যে পরিধি বা পরিধিগত বিস্তার, এটা কিন্তু বেড়ে গেল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা বিষয় ছিল, মানে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী যুগের বা চৈতন্য যুগেও তোমার এগুলো চৈতন্য পূর্ববর্তী পদাবলীর কবিরা তারা মূলত কিন্তু মানবিক প্রেমের চিত্রটাকেই অঙ্কন করেছেন এবং তার মধ্যে যে মানবিক মানে আবেদনটা সেটার প্রাধান্য ছিল। আর চৈতন্য সমসাময়িক এবং পরবর্তী যুগের কবিদের পদগুলোর মধ্যে যেটা ভক্তির আবেদন সেটাই কিন্তু প্রধান, ভক্তির আবেদনটা প্রধান। ভক্তির যে মানে আকুতি, যেটা মানে কবিরাও কিন্তু ভক্ত কবি ছিলেন সবাই এবং দীক্ষিত কবি ছিলেন, যেমন গোবিন্দ দাস ধরো। তিনি কিন্তু মানে গোবিন্দ দাসের পদাবলী বা বৈষ্ণব, দেখো চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদাবলী হচ্ছে বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য, বৈষ্ণব তত্ত্বের রসভাষ্য, কিন্তু লৌকিক প্রেমের ভাষ্য নয়। আর ওই চৈতন্য পূর্বের যে মানে পদগুলো, এগুলো অনেকটা হচ্ছে লৌকিক প্রেমেরই মানে মানে কাব্যরূপ আর কি, শিল্পিত রূপ। চৈতন্যোত্তর পদাবলীতে পদকর্তারা তারা কিন্তু নিরপেক্ষ রসভোক্তা নন, তারা লীলাসুক, তারা দূর থেকে যেন এই লীলা দর্শন করে তৃপ্ত হন। এইটা চৈতন্য যুগেও ছিল, চৈতন্য পরবর্তী যুগেও ছিল। হ্যাঁ, এটা হচ্ছে বলছি ওই চৈতন্য পূর্ববর্তী যেটা লৌকিক বললেন, ওটা লৌকিক না অলৌকিক? না, অলৌকিক কিন্তু নয়, এটা লৌকিকই ছিল। দেখো বিদ্যাপতি এবং চণ্ডীদাসের দেখো এটা মানে এর মধ্যে যে ভক্তিভাব মিশ্রিত ছিল না তা নয়, মানে মানে ছিল না সেটা নয়, এরকম নয়। অলৌকিক, শোনো, অলৌকিক হয়ে গেছে সম্পূর্ণ ব্যাপারটা, মানে ভগবত প্রেমে উন্নীত হয়েছে চৈতন্য যুগে এবং তার পরবর্তী যুগে। কিন্তু বিদ্যাপতির পদের যে মন্ডন, বিদ্যাপতির মানে পদের যে চাকচিক্য ইত্যাদি বিষয়গুলো এবং রাধা চরিত্রের মধ্যে যে মনস্তাত্ত্বিক হ্যাঁ বিষয়গুলো বিদ্যাপতি রাধার মধ্যে যেগুলো সঞ্চারিত করেছেন, এগুলো সবই কিন্তু লৌকিক প্রেমেরই উপকরণ। এগুলোর মধ্যে আধ্যাত্মিকতা ততটা নেই। কিন্তু দেখো আধ্যাত্মিকতা আরোপ করলে সবসময়ই করা যাবে। আধ্যাত্মিকতা যদি আরোপ করা হয়, এই বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদে আধ্যাত্মিকতা বিষয়টা
এটা কিন্তু পরে আরোপিত হয়েছে। বিশেষ করে চৈতন্য আবির্ভাবের পর থেকেই বৈষ্ণব পদাবলীর উপরে একটা ওই আধ্যাত্মিক রূপ মানে রূপকের তকমা পড়ে যায়, যেটা চৈতন্য পূর্বযুগের পদাবলীকেও অনেকাংশে পরিবর্তিত করে দেয় এবং সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ পরবর্তী পাল্টে গেল। আগে যেভাবে এই পদগুলোকে যে মানে যেভাবে দেখা হতো সেই দেখার ভঙ্গিটাই গেল পাল্টে, যার জন্য এটা তবে দেখো আমি বারবারই বলছি যে এগুলো কিন্তু ধর্ম সম্পৃক্ত সাহিত্য ছিল, আধ্যাত্মিকতার কোনো মানে আবরণ এগুলোর মধ্যে ছিল না, কোনো অভিপ্সাই ছিল না, এই কথাটা নয়। তবে মানে বিষয়টা হচ্ছে কি জানো তো, মাত্রাগত পার্থক্য ছিল, মাত্রাগত পার্থক্য ছিল। এই যে কতটা মানে কতটা লৌকিক আর কতটা দৈবী, এই যে এই বিষয়টা, তাতে করে চৈতন্য পূর্ব মানে যুগে লৌকিকতা এবং আধ্যাত্মিকতার একটা সংমিশ্রণ ছিল, তাতে লৌকিকতার ভাগ বেশি। আর চৈতন্য পরবর্তী যুগে তোমার ওই ওই আধ্যাত্মটাই সব বলতে গেলে, হ্যাঁ, পাঠক তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বা তার রসদৃষ্টি থেকে যেটুকু রস আহরণ করে নিতে পারবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদাবলীর মধ্যে যে কোনো কাব্যগুণ নেই, তার মধ্যে কোনো সৌন্দর্য নেই, এই কথাটাও নয়, কিন্তু আমি এটা বলিনি। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি জানো তো, দুটোই আছে, দুটো যুগের মধ্যে দুটো আছে, কিন্তু যারা দীক্ষিত বৈষ্ণব তাদের দৃষ্টিতে এই পদগুলো যেরকম ভাবে মানে তারা নেবেন এগুলোকে, সাধারণ পাঠকের কাছে ঠিক সেরকমটা নয়। আর সাধারণ পাঠকের কথাই যদি বলা হয় তাহলে এই বৈষ্ণব তত্ত্ব দর্শন ইত্যাদি এই বিষয়গুলো অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে যায়। স্যার, চৈতন্য পরবর্তী যুগের যারা কবিরা ছিলেন তারা কি প্রত্যেকেই ছিলেন ভক্ত? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তারা একেবারে দেখো, তারা মোটামুটি দীক্ষিত ভক্তই ছিলেন। হ্যাঁ, হয়তো মন্ত্র দীক্ষা নেননি সবাই, ঠিক আছে, কিন্তু তারা বৈষ্ণব ভাবাপন্ন ছিলেন। ঠিক আছে, বৈষ্ণব ভাবাপন্ন সবাই, সবাই যে ধর্মের বৈষ্ণব ছিলেন। হ্যাঁ বলো। চণ্ডীদাস বা বিদ্যাপতি না, পূর্ববর্তীরা তারা সবাই বৈষ্ণব ছিলেন না, বিদ্যাপতি তো শৈব ছিলেন। ঠিক আছে, পঞ্চদশ। হ্যাঁ, বিদ্যাপতি শৈব ছিলেন। তোমার চণ্ডীদাস বাসুলির সাধক ছিলেন। হ্যাঁ, বা সহজিয়া চণ্ডীদাস বলা হয়ে থাকে। হ্যাঁ, তার একটা নিজস্ব ইয়ে ছিল আর কি, একটা নিজস্ব দর্শন ছিল চণ্ডীদাসের। হ্যাঁ, সহজ সরল ভাবের কবি। আর বাসুলি অবশ্য বাসুলি দেবী বাসুলি তোমার এটা ওই বড়ু চণ্ডীদাসের ক্ষেত্রে না। আচ্ছা, ওই যে নানুরের কবি চণ্ডীদাস, সেই চণ্ডীদাসের চণ্ডীদাস কার ভক্ত ছিলেন, কার উপাসক ছিলেন? স্যার, ওটাও মনে হয় বাসুলি, কিন্তু টাইটেলটা বানানটা একটু পার্থক্য আছে। ওটা ওই স্যার চণ্ডীদাসের ক্ষেত্রে ওটা হচ্ছে বয়াকার দন্তশস্য লয় দিন খুব সম্ভবত। আর আচ্ছা, বাসুলি এরকম কিছু একটা আছে। বাসলি, বাসলি, আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে শোনো, এরা এরা কিন্তু বৈষ্ণব। দেবী সরস্বতী। ও আচ্ছা আচ্ছা, দেবী সরস্বতী, ঠিক আছে, তাই হোক। তাহলে মানে ধর্ম সাধনায়, ধর্ম বিশ্বাসে এরা সবাই কিন্তু বৈষ্ণব ছিলেন না। ঠিক আছে, বৈষ্ণব ছিলেন না। চৈতন্য পূর্বের যারা, আসলে চৈতন্য পূর্ব যুগে এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রসারটা সেইভাবে হয়নি, কিন্তু বৈষ্ণব ধর্মটাকে সংগঠিত করেছিলেন মানে চৈতন্যদেব। চৈতন্যদেবী কিন্তু বৈষ্ণব ধর্মের প্রবর্তক বাংলায়, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের। হ্যাঁ, এবং এই গৌড়ীয় বৈষ্ণব ধর্মটা বৈষ্ণব পদাবলী সাহিত্যকে একটা আলাদা গতি দিয়েছিল, একটা প্রাণ দিয়েছিল, ব্যাস এটাই। এবং কি মানে সবকিছুর মধ্যেই তোমার এই যে বৈষ্ণব পদাবলীর যে বৈষ্ণব পদাবলীটা আসলে এই বৈষ্ণব তত্ত্ব দর্শনের নির্দেশে রচিত হয়েছিল চৈতন্য পরবর্তী যুগে। আর
চৈতন্য পূর্ববর্তী কবিদের সামনে এমনি কোনো নির্দেশ ছিল না। হ্যাঁ, দেখো এই যে চৈতন্য যুগে এই যে রাধাকৃষ্ণ প্রেম, এটাকে তত্ত্বকথা হিসেবে গ্রহণ করে কাব্য রচনার একটা একটা নির্দেশিকা রচিত হয়েছিল। হ্যাঁ, অর্থাৎ একটা মানে কি বলবো, সেই বৈষ্ণব তত্ত্ব দর্শনের মেনে এই পদগুলো লেখা হতো। ঠিক আছে, অর্থাৎ বৈষ্ণব ভক্তিটা বা এই পদগুলো তখন বৈষ্ণব তত্ত্ব দ্বারা নিয়ন্ত্রিত হলো। আর প্রাচীন যে মানে রসতত্ত্ব বৈষ্ণবীয় মানে ইয়েতে, তাতে ওই যেটা তোমার তার জায়গাতে বৈষ্ণবের নবরসের প্রতিষ্ঠা হলো। আগে পঞ্চরস ছিল, ঠিক আছে, তার জায়গায় নবরসের, আচ্ছা, পঞ্চরসের জায়গায় নবরস। আর তোমার যেটা শৃঙ্গার রসটা, সেটা শ্রেষ্ঠ রস হিসেবে বিবেচিত হলো। বেশিরভাগ পদই হচ্ছে তোমার মানে শৃঙ্গার রসের পদ। আচ্ছা দেখো, আর পরবর্তী যুগে এই যে রাধা প্রেমের যে মানে মর্যাদা, সেটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, এই রাধা প্রেমটাই কিন্তু কি বলবো তোমার ওই শ্রেষ্ঠ সাধনা রূপে স্বীকৃতি লাভ করে। এইগুলো হচ্ছে তোমার ওই বৈষ্ণব মানে চৈতন্য মানে পূর্ব এবং চৈতন্য পরবর্তী যুগের বৈষ্ণব পদাবলীর এগুলো পার্থক্য ছিল। আচ্ছা, গৌরচন্দ্রিকা এবং এই যে গৌরাঙ্গ বিষয়ক পদ, এই দুটোর পার্থক্য মোটামুটি কিছুটা মানে বুঝতে পারলে তো নাকি? দেখো, গৌরাঙ্গদেবকে অবলম্বন করে রচিত যে কোনো পদেই কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদ। আর গৌরাঙ্গ বিষয়ক পদগুলোর মধ্যে যে পদগুলো রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং কীর্তনের আসরে ভূমিকা রূপে গীত হওয়ার উপযুক্ত, সেগুলো গৌরচন্দ্রিকার পদ। অর্থাৎ গৌরচন্দ্রিকার যে কোনো পদই কিন্তু গৌরাঙ্গ বিষয়ক পদের মধ্যে পড়বে, তবে গৌরাঙ্গ বিষয়ক যে কোনো পদই গৌরচন্দ্রিকার পদ কিন্তু নয়। তফাৎটা এই জায়গাতে। দেখো, যে সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ যদি গৌরচন্দ্রিকার সংজ্ঞা তোমাদের বলতে বলে ধরো, তাহলে এটা বলা যেতেই পারে যে যে সমস্ত গৌরাঙ্গ বিষয়ক পদ রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ বা ভাব সাদৃশ্য উন্নীত, এটাও বলতে পারো, ভাব সাদৃশ্য উন্নীত এবং কীর্তনের আসরে রসের উদ্বোধক রূপে গাওয়ার উপযুক্ত, সেগুলোই হচ্ছে গৌরচন্দ্রিকার পদ। তাহলে সেই অর্থে যে কোনো গৌরাঙ্গ বিষয়ক পদই মানে যে কোনো পদই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু যে মানে যেগুলো গৌরাঙ্গের ভাব জীবনকে অবলম্বন করে লেখা নয় বা যেগুলো রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে মানে সম্পর্কিত যেগুলো নয় বা সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো গৌরাঙ্গ বিষয়ক পদ, সেগুলো কিন্তু গৌরচন্দ্রিকা হবে না। অর্থাৎ সব গৌরচন্দ্রিকার পদই গৌরাঙ্গ বিষয়ক পদ, কিন্তু সব গৌরাঙ্গ বিষয়ক পদ গৌরচন্দ্রিকার পদ নয়। স্যার বলছি, এটা যদি একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দেন তাহলে বুঝতে একটু সুবিধা হয়। আচ্ছা, তোমাদের যদি আমি বলছি যে যদি একটা উদাহরণ দিয়ে দেখো, একটা উদাহরণ আমি দিচ্ছি, ঠিক আছে? এই দেখো, নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব শীত মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। এই পদটা, এটা রাধার পূর্বরাগের সঙ্গে কিন্তু এই পদটার একটা ভাব সাদৃশ্য আছে, ঠিক আছে? এই যে সেদ ইত্যাদি পুলক মানে এই যে পুলকিত অবস্থা, এটা এটা রাধা ভাবের প্রকাশ আছে গৌরাঙ্গের মধ্যে, সেই জন্য এটাকে গৌরচন্দ্রিকার পদ বলে অভিহিত করা যাবে।
আর মনে করো সচি রাঙিনা মাঝে ভুবন মোহন সাজে গোরাচাঁদ দেয় হামাগুড়ি, মায়ের অঙ্গুলি ধরি ক্ষণে চলে গুড়ি গুড়ি আছাড় খাইয়া যায় পড়ি। এই পদটা, এটা হচ্ছে শিশু গৌরাঙ্গের, হ্যাঁ, শিশু গৌরাঙ্গকে এখানে চিত্রিত করা হয়েছে এই পদটাতে। দেখো রাধাকৃষ্ণ পদাবলীর কোনো পর্যায়ের সঙ্গে এই পদটার কিন্তু মিল নেই, মানে এটা কিন্তু কোনো ভাব সাদৃশ্যে অন্বিত নয়। সুতরাং এটাকে তোমরা গৌরাঙ্গ বিষয়ক পদ বলতে পারো। আর ঠিক স্যার আছে, বলছি আজু পেখলু হাম কি নবদ্বীপ চন্দ্র, এটা কোন পর্যায়ের পদ বলুন? এটা ওই যে এটা তোমার, এটা গৌরাঙ্গ বিষয়ক পদেই হবে। হ্যাঁ, আজও কি পেখলু নবদ্বীপ চন্দ্র, তারপরে পদটা একটু বলো শুনি, মনে আছে পুরোটা? আমার মনে না হয় স্যার, এটাতে গৌরাঙ্গে পুরোটা মনে নেই, বলো। আমিও পদটা পড়েছি, আগে পড়া, অনেক আগে আমি এটা পড়েছি পদটা। এটা তবে আমার যতটুকু মনে পড়ছে এটা মনে হয় ইয়ে হবে না। হ্যাঁ, এটা কেবলমাত্র গোরাচন্দ্রের রূপটারই বর্ণনা আছে, বলো, বাকি তো কিছু নেই তবে আর। স্যার এই পদটাকে স্যার কোনো কোনো বইতে কিন্তু আপনার গৌরচন্দ্রিকা বলে অভিহিত করা হয়েছে। ও মানে কি রাধার রূপ বর্ণনার পদের সাথে এটার কি সাদৃশ্য বলা হচ্ছে নাকি? যদি রাধার হ্যাঁ স্যার, রূপ ঠিক মনে বর্ণনার নেই, সঙ্গে তবে কোনো কোনো বইতে এরকম বলা আছে আর হ্যাঁ, কি। না যদি আমি আমি বলছি, আচ্ছা দেখো, এই তোমার গৌরচন্দ্রিকার পদের স্যার একটা, লাইনগুলো যদি বলে দিই তাহলে বলে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলে দেবো একদম। হ্যাঁ বলো, তুমি বলো, আমি বলে দেবো। আজ হাম কি পেক্ষণু নবদ্বীপ চন্দ্র করতলে করই বয়ন অবলম্ব পুনঃ পুনঃ গতাগতি করু খর পন্থ খেনে খেনে ফুলবনে চলো একান্ত, এরকম করে। আচ্ছা দেখো, চলো এটা চলো নয়ন কমল এটাতে ছুড়িলাম। এটাতে এটাতে রাধার পূর্বরাগের সাথে মিল আছে, এটারও, ঠিক আছে, এটারও রাধার পূর্বরাগের সাথেই মিল আছে, ঠিক আছে। অতএব এটা গৌরচন্দ্রিকারই পদ। আমার পুরো পদটা মনে ছিল না। হ্যাঁ, যদি দেখো, ঘটনাটা হচ্ছে কি যে যদি গৌরাঙ্গের ভাব জীবনের মানে চিত্রণ থাকে, তাহলে সেটা গৌরচন্দ্রিকার পদ হওয়ার সমূহ সম্ভাবনা, ঠিক আছে। যেটা চৈতন্যদেবের যেটা ভাব জীবন, তিনি তো আসলে মানে কিছুটা সময় মানে অনেকটা সময় আর কি দিব্যোন্মাদ অবস্থায় থাকতেন, এবং এই দিব্যোন্মাদ অবস্থার সময়ে চৈতন্য দেবের মধ্যে রাধা ভাব জাগতো, তখন তিনি রাধা ভাবে ভাবিত হতেন। এই জন্যই তো ওই তার দিব্য মানে দিব্য জীবন অবলম্বনে লেখা পদগুলো মোটামুটি সবই ওই রাধা কৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে মানে সম্পৃক্ত আর কি, বা মানে সাদৃশ্যযুক্ত। হ্যাঁ হ্যাঁ, এটা এটা অবশ্যই গৌরচন্দ্রিকারই পদ। হ্যাঁ বলো। গৌরচন্দ্রিকার সংজ্ঞাটা যদি লিখে দিতেন ভালো হতো। লেখো, লিখিয়ে দিচ্ছি, লেখো। এটা আমি যেটা লেখাবো এটা কোনো বই মানে এটা হয়তো অন্যভাবে, একটু অন্যভাবে থাকতে পারে, যেটা বলছি তার চেয়ে একটু আলাদা লেখাবো। লেখো। হ্যাঁ স্যার, অন্যভাবে স্যার পড়েছি, কিন্তু স্যার, আপনারটা বেশ সোজা এবং হ্যাঁ, খুব সোজা অল্পের লাগলো। মধ্যে ভালো। হ্যাঁ ঠিক, অল্পের মধ্যে ভালো, ঠিক বলেছো। হ্যাঁ, এই জন্যই তো এটা তোমরা লিখে নিতে পারো, লিখে নাও, লেখো। স্যার এগুলো যে যে লেখো। কটা স্যার ওই সংজ্ঞা, বলো। স্যার যে কটা সংজ্ঞা লিখবো তার সাথে কি একটা পদ স্যার তুলে ধরতে হবে? গৌরাঙ্গ বিষয়ক পদ কাকে? আচ্ছা ঠিক আছে, লেখো, লেখো। গৌরাঙ্গ বিষয়ক পদ লেখো আগে। লেখো যে, লেখো যে সমস্ত পদে, যে সমস্ত বা দেখো গৌরাঙ্গ দেবকে অবলম্বন করে লেখা, বা গৌরাঙ্গকে লিখলেও হবে। দেখো, গৌরাঙ্গকে অবলম্বন করে লেখা যেসব পদে, যেসব পদে
যেসব পদে তার দিব্য লৌকিক জীবন লেখো, বা তার দিব্য জীবন লিখলেও হবে, লৌকিক লিখতে হয় না। স্যার দিব্য জীবনটা একসাথে? হ্যাঁ, তাই লেখো। না না, আলাদাও লিখতে পারো, দিব্য জীবন আলাদা লেখো না, দিব্য জীবন চিত্রিত হয়েছে লেখো। দেখো, সেগুলি গৌরাঙ্গ বিষয়ক পদ। সেগুলি গৌরাঙ্গ বিষয়ক পদ। তারপরে লেখো পক্ষান্তরে, এটা একসাথেই লিখে নিতে পারো পক্ষান্তরে, আর যদি তোমরা আলাদাভাবে লিখবে সেই ক্ষেত্রে তো পক্ষান্তরে দিয়ে শুরু হতে পারে না। দেখো পক্ষান্তরে, পক্ষান্তরটাকে ব্র্যাকেটে রেখে দাও, যদি আলাদাভাবে সংজ্ঞাটা যখন লিখবে তখন এটা বাদ যাবে আর কি। দেখো পক্ষান্তরে গৌরাঙ্গের ভাব জীবনকে অবলম্বন করে লেখা গৌরাঙ্গের ভাব জীবনকে অবলম্বন করে লেখা যেসব পদ রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো রস পর্যায়ের সঙ্গে, ওই রস পর্যায়টা লিখতে হবে না, পর্যায়ের সঙ্গে লেখো। রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং পালা কীর্তনের সূচনায় স্যার ওই সঙ্গের পরে কি বললেন? হ্যাঁ বলো, কতদূর লিখেছো বলো। হ্যাঁ, সঙ্গে সঙ্গতিপূর্ণ, কোনো না কোনো পর্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, দন্তস অনুস্বার গ তয়সই পয়া দীর্ঘ মূর্ধন্য রেপ, সঙ্গতিপূর্ণ পালা কীর্তনের, এটাকে পালা কীর্তন বলে না লীলা কীর্তন বলে, যে কোনো লিখতে পারো, দুটোই চলবে, সমস্যা নেই। এবং পালা কীর্তনের লেখো এটা তোমরা লীলা কীর্তন লিখে নাও। পালা কীর্তনটা সম্পর্কে আমার একটু সন্দেহ হচ্ছে, এটা লীলা কীর্তন লেখো না, লীলা কীর্তন অতি অবশ্যই ঠিক। এবং লীলা কীর্তনের লেখো সূচনায়, এবং লীলা কীর্তনের সূচনায় অনুরূপ রসের উদ্বোধক রূপে, অনুরূপ রসের উদ্বোধক রূপে গীত হওয়ার, গদীর্ঘিত, এটা কিন্তু গীত বা গাওয়ার উপযুক্ত করতে পারো তোমরা। যদি গীত হওয়ারটাকে
কয়েদির হয়ে তোকে যদি গীত বা গান বোঝে কেউ, এই বিভ্রাটটা এড়ানোর জন্য গাওয়ার উপযুক্ত লিখতে পারো। গাওয়ার উপযুক্ত, এরপর একটা কমা দাও। সেই পদগুলিকে বলা হয় গৌরচন্দ্রিকার পদ, বা সেই পদগুলিকে বলা হয় গৌরচন্দ্রিকা, এটা বললেও হবে। সেই পদগুলিকে বলা হয় গৌরচন্দ্রিকা। স্যার হ্যাঁ, পদের উদাহরণ দিলেন, ওটা যদি পুনরায় বলেন। কোনটা বলো তো? ওই যেটা খুব সম্ভবত তার বাৎসল্য, ওই মায়ের কোলে ছিল। ও আচ্ছা আচ্ছা, এই যে সচি রাঙিনা মাঝে ভুবন মোহন সাজে গোরা চাঁদ দেয় হামাগুড়ি, এই পদটা। ঠিক আছে। স্যার বলছিলাম যে গৌরচন্দ্রিকা পদের প্রথমটা যদি একটু বলেন, আমি ওই প্রথম দুটো লাইন শুনতে পাইনি টাওয়ারে গন্ডগোলের জন্য। ও গৌরচন্দ্রিকার পদের, আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। গৌরচন্দ্রিকার পদে হ্যাঁ লিখতে হবে, লেখো উম যে সব হ্যাঁ যেসব নাকি, ও না না, আমি বলেছিলাম যে গৌরাঙ্গের কে অবলম্বন করে লেখা, এটা লেখো। গৌরাঙ্গের ভাব জীবনকে অবলম্বন করে লেখা। গৌরাঙ্গ বিষয় পত্র স্টার্টিংটা। না না, যেটা গৌরচন্দ্রিকা তার, গৌরচন্দ্রিকা স্টার্টিংটা এটাই বলেছিলাম, বলো। যে গৌরাঙ্গের ভাব জীবনকে অবলম্বন করে লেখা, হ্যাঁ যে সব, দেখো যেসব যেসব পদ রাধাকৃষ্ণ লীলা, যেসব পদ রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে, আচ্ছা হয়ে গেছে স্যার, ওই রাত এইটুকুই হয়নি আমার তখন। আচ্ছা, হয়ে গেছে। রাধাকৃষ্ণ লীলার কোনো না কোনো পর্যায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ, ব্যাস। তারপরে যে কথাগুলো হ্যাঁ বলেছিলাম ওগুলো তো লিখেছো তুমি। আচ্ছা, হ্যাঁ 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 ঠিকঠাক হ্যাঁ আছে। স্যার ঠিক আছে। কোনটা বলো? চন্দ্রিকাটা? চন্দ্রিকা বানান চ দন্তন্বয় দয় রফলা হ্রস্বই কয়াকার, চন্দ্রিকা। গৌর স্যার গৌরটা বলছি র হবে, র র র হবে, র হবে, গৌরচন্দ্রিকা র হবে। গৌরচন্দ্রিকা। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি যে হ্যাঁ রাগানুগা বলো। ভক্তিটা যদি একটু, রাগানুগা ভক্তিটা যদি একটু লিখিয়ে দেন তাহলে খুব ভালো হতো। এই রাগানুগা ভক্তি মনে হচ্ছে কি, মনে হচ্ছে প্রেম অনুগা, রাগ মানে প্রেম। শোনো শোনো শোনো, রাগানুগা এটা এটা জিনিসটা বলে দিচ্ছি, আর কিছুই নয়। রাগানুগা মানে কি জানো তো? রাগ মানে প্রেম, প্রেম অনুগা ভক্তি, অর্থাৎ প্রেম ভক্তি, আর কিছুই নয়। ঠিক আছে, প্রেমই ভক্তি। আসলে প্রেমটাকে বৈষ্ণব পদাবলিতে ভক্তির উপকরণ রূপে বিশুদ্ধ করে নেওয়া হয়েছে, এটাই হচ্ছে রাগানুগা ভক্তি। ঠিক আছে, এটা একটা আধ্যাত্মিক বিশুদ্ধতার মানে ধারণা এর উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আসলে লৌকিক প্রেমেরই ভগবত প্রেমে উত্তরণ, এই জন্যই এটাকে রাগানুগা ভক্তি বলা হচ্ছে। রাগ মানে তো প্রেম, শুধু শুধুই প্রেম। হ্যাঁ, আর সেটাই ভক্তির পর্যায়ে উন্নীত হলো তখনই যখনই সেটা ভগবত প্রেমের ব্যঞ্জনাটা দিল, ভগবত প্রেমের যখন সন্ধান দিল সেটা, তখন সেটা রাগানুগা ভক্তি হয়ে গেল। কারণ এটা হচ্ছে প্রেম অনুসারী ভক্তি, সেজন্যই এটাকে রাগানুগা ভক্তি বলে। আর যেটা বৈধি ভক্তি, সেটা হচ্ছে শাস্ত্রের বিধি নিয়ম ইত্যাদি মেনে বা ঈশ্বরের ঐশ্বর্য ভাবকে আশ্রয় করে যে ভক্তিটা বিকশিত হয়, সেটা হচ্ছে কি বৈধি ভক্তি। এতে কিন্তু ওই ঐশ্বর্য ভাবটাকে কি বলবো, আশ্রয় করা হয়। আর তোমার রাগানুগা ভক্তিতে তার মাধুর্য ভাবকে, তখন কিন্তু ঐশ্বর্য ভাবটা নয়।
তো এই দুটো ভক্তির মধ্যে তোমার রাগানুগ ভক্তিটা শ্রেষ্ঠ বৈষ্ণব পদাবলীতে। তাহলে স্যার এক ঠিক আছে, কথা কি বলবো, প্রেম প্রেম অনুসারী ভক্তি। হ্যাঁ নিশ্চয়ই প্রেম অনুসারী ভক্তি, অবশ্যই রাগানুগ ভক্তি। আর স্যার বলছি যে ওই ভাব সম্মিলন পর্যায়টা যদি একটু বুঝিয়ে দেন। ভাব সম্মিলনটা শোনো, ভাব সম্মিলনটা কিছু নয়, রাধা কৃষ্ণ ধ্যান করতে করতে রাধা যখন মানস লোকে বিচরণ করেন সেই পর্যায়টার নাম হচ্ছে ভাব সম্মিলন। ঠিক আছে, মানস লোকে বিচরণ করা, তখন কিন্তু এই যে মানে যেটা যেটা শরীরী দূরত্ব, সেই দূরত্বটা মানে ওই মানসিক নৈকট্যের কারণে সেটা তখন দূর হয়ে যায়। এবং এটা হচ্ছে তখন মানে এটা এক প্রকারের মানস লোক বিচরণ, এবং সেটা নিত্য মিলন। তখন রাধার মধ্যে নিত্য মিলনের অনুভূতি এবং তৃপ্তি থাকে, বা তিনি মানে সেটা তখন লাভ করেন। এটাকে মানে এই জন্য মানস মিলন বা ভাব সম্মিলন বা ভাবোল্লাসও বলা হয়। ঠিক আছে, ভাব সম্মিলনটা হচ্ছে এটা বস্তুত কিন্তু জানো তো মানে এটা হচ্ছে মানস মিলন, এই জন্য এটাকে মানে নিত্য বৃন্দাবন বলা হয়েছে আর কি। ভাব সম্মিলন পর্যায়টা মানে এটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর নিত্য বৃন্দাবন। ঠিক আছে, তোমাদের তাহলে আজকে ছেড়ে যাচ্ছি নাকি বলো?